নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে এবং তার মাথায় এই মুহূর্তে এত তাপ উঠেছে যে তাকে সর্বক্ষণ পানি ঢালতে হচ্ছে। কোনোভাবেই সে হুঁশ ফিরে পাচ্ছে না, সবসময় অস্থির আচরণ করছে। কারণটা কি? সে কারণ খুঁজে পাচ্ছে না। তার মুখে শুধু এখন একটিই কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিভাবে এত বড় একটা বিজয় অর্জন করতে পারলো ভারতকে টেক্কা দিয়ে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে সবথেকে বেশি স্মরণ করছে ইসরায়েলকে, এমনকি যুক্তরাষ্ট্রকেও, আবার ইরানকেও। কী কারণে? কারণ হচ্ছে এই নরেন্দ্র মোদী ইসরায়েল সফর থেকে এসে তিনি উল্লেখ করেছিলেন, ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড অর মাদারল্যান্ড। এমনকি তিনি উল্লেখ করেছিলেন যে আমেরিকা তাদের সব থেকে বড় বন্ধুই শুধু নয়, চিরদিনের মতন এই বন্ধুত্ব আমাদের ভিতরে অটুট থাকবে। অর্থাৎ সম্পূর্ণ বিনা শুল্কে ভারতের পণ্য আমেরিকাতে প্রবেশের অধিকার এমনকি সুযোগ প্রদান করেছিল আমেরিকা। ইরানের সাথে ভারতের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে ঘনিষ্ঠ বলে তারা প্রচার করে। এমনকি ইরান ভারতের শুধু নয়, ইরান এই মুহূর্তে রাশিয়ারও ভালো বন্ধু, চীনেরও ভালো বন্ধু। আর এদিক থেকে ভারতই মূলত ইরানের সব থেকে ঘনিষ্ঠ বলে ভারত মনে করে, ইরানও মনে করে। কিন্তু তারপরও কেন ভারতের একটা হিউজ পপুলেশন থাকার পরও, একটা ভালো অর্থনীতি থাকার পরও যেখানে সকলের সাথে বিদেশ নীতিতে, পররাষ্ট্র নীতিতে ভালো সম্পর্ক ভারতের, তাহলে সেই ভারতের কথাকে কেন মূল্যায়ন করলো না আমেরিকা এবং ইরান? তারা একের পর এক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যুদ্ধ বন্ধের হাজারো চেষ্টা করেছিল। নরেন্দ্র মোদী চেয়েছিল যেভাবেই হোক এখানে একটা কূটনৈতিক সফলতা লাভ করার এবং পররাষ্ট্র নীতিতে একটা শক্তিশালী অবস্থান তৈরি করার। সেটা তৈরি করার জন্যই নরেন্দ্র মোদী একবার দুইবার নয়, হাজারবার কখনো পুতিনের কাছে ফোন দিয়েছে, কখনো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যোগাযোগ করেছে, কখনো আব্বাস আরাকচির সাথে যোগাযোগ করেছে, কখনো ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করেছে। একের পর এক যোগাযোগ করার মাধ্যমে সে চেয়েছিল যেভাবে হোক ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ, এই রক্তক্ষয়ী যুদ্ধে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সে মধ্যস্থতা করার মাধ্যমে একটা নেগোসিয়েটর হিসেবে সে হাজির হবে এবং সব থেকে ক্রেডিটটা, অর্থাৎ যুদ্ধবন্ধের যে ক্রেডিট, সেই গ্রেট ক্রেডিটটা সে নেবে। আর একবার যদি ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইরান ইনক্লুড হতে পারতো বা ইরান ঢুকতে পারতো, তাহলে ইরানের এই বিজয়টা ভারত ঢুকতে পারতো, তাহলে ভারত এটাকে এমন একটা বড় পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হতো যে পরবর্তীতে পররাষ্ট্র নীতিতে ভারতের একটা শক্তিশালী অবস্থান তৈরি হতো। কিন্তু ভারত পারেনি। ভারত হাজার চেষ্টা করেও পারেনি। কেন পারেনি? কারণ ভারত কী জিনিস সেটা ইরান বুঝে গিয়েছে। ইরান খুব ভালোভাবে জানে যে ভারতের সাথে একটা ব্রাদারহুড আমাদের থাকতে পারে, একটা ফ্রেন্ডশিপ থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে ভারত সেই ফ্রেন্ডশিপ রক্ষা করার মতন এমন বিশ্বাসযোগ্য বন্ধু আমাদের নয়। সব থেকে বিশ্বাসঘাতকতা করেছে ভারত এবার ইরানের সাথে, চরম হারামি কাজ করেছে, অন্যায় কাজ করেছে। নৌ প্রদর্শনীতে তাদের অতিথি হিসেবে ইরানের নৌসেনাদেরকে ডেকে এনে যেভাবে আমেরিকার কাছে তাদের তথ্য তুলে দেওয়ার মাধ্যমে আরব সাগরে, ভারত মহাসাগরে ইরানের নাবিকদেরকে হত্যা করার সুযোগ প্রদান করেছিল, এটার কারণে ইরান কোনোদিনও ভারতের কথা ভুলবে না। ভারত যে কত বড় বিশ্বাসঘাতক এবং বেঈমান রাষ্ট্র সেটা ইরান খুব ভালোভাবে এবং হাড়ে হাড়ে অনুধাবন করতে পেরেছে। এবং যে কারণেই ইরানের কোনো টাইম নেই, অর্থাৎ কোনো ধরনের কোনো সুযোগই নেই ভারতের সাথে বসার বা ভারতের কথা শোনার। নরেন্দ্র মোদী শতবার চেষ্টা করেছে, হাজারবার চেষ্টা করেছে আব্বাস আরাকচির সাথে, ইরানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে হাত পা জড়িয়ে ধরে চেষ্টা চালিয়েছে, তদবির চালিয়েছে, পুতিনকে ফোন করেছে যে যেভাবেই হোক এখানে পাকিস্তান যেন ঢুকতে না পারে, যেন আমাকে সুযোগ দেওয়া হয়, আমি এই যুদ্ধবিরতি করতে চাই, আমি এই যুদ্ধবিরতির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সবথেকে বড় ক্রেডিটটা নিতে চাই। ভারত একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চেয়েছিল, কিন্তু ভারত পারেনি, ওই শুধুমাত্র ভারতের বিশ্বাসঘাতকতার কারণে। ভারত যদি ইরানের ওই নৌসেনাদেরকে আমেরিকার হাতে তুলে না দিত, এমন বিশ্বাসঘাতকতা না করত, তাহলে ইরান ঠিকই ভারতের কথাকে গুরুত্ব দিত পাকিস্তানকে ছাড়াই। এখানেই ভারত সবথেকে বড় মারটা খেয়েছে। আর পাকিস্তান কি করলো? পাকিস্তান শুধু ইরানের প্রতিনিধিদেরকেই তার দেশে ডেকে আনেনি, আমেরিকার প্রতিনিধিদেরকে ডেকে এনেছে, ইসরায়েলের প্রতিনিধিদেরকে ডেকে এনেছে, এমনকি তাদেরকে সাদরে নিরাপত্তা প্রদান করে তাদের দেশে আনতে সক্ষম হয়েছে।
এবং একের পর এক আমরা দেখেছি গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত বৈঠক শুরু হয়নি। বৈঠক শুরুর পূর্বেই এই তিন দেশের হিউজ পরিমাণ প্রতিনিধিরা তারা এখন পাকিস্তানে অবস্থান করছে। একজন দুজন নাই, 72 জন প্রতিনিধি এসেছে শুধু ইরানের পক্ষ থেকেই, এবং তাদের নেতৃত্ব প্রদান করছে স্পিকার গালিবাফ। এই সাহসী, এই শক্তিশালী, এই সিংহ, ইরানের এই সিংহ বীর পুরুষ, তার নেতৃত্বে এই মুহূর্তে 72 জন ইরানি প্রতিনিধি তারা পাকিস্তানে অবস্থান করছে। এবং তিনি যে প্লেনে এসেছেন সেই প্লেন পাইলটের দায়িত্ব অন্য কারো হাতে অর্পণ করেনি, তিনি নিজে পাইলট হিসেবে প্লেন চালিয়ে পাকিস্তানে এসেছেন। তিনি যে সে ব্যক্তি নয়, তিনি একজন দক্ষ ব্যক্তি। তাদের দক্ষতা দেখলে বোঝা যায় যে তারা সত্যিকার অর্থে একজন প্রকৃত মুসলিম। তারা কখনো অন্যের উপরে নির্ভরশীল হয়ে চলার মতো নয়। তারা সকলেই দক্ষ, তারা সকলেই জানে যে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হয়, কীভাবে মুসলিম উম্মার কল্যাণে কাজ করতে হয়, কিভাবে ইসলামের খেদমত করতে হয়। তারা শুধুমাত্র ইবাদত নিয়ে বসে নেই, তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছে, মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত করেছে। এবং এমন ইরানি হাজারও নাই, প্রত্যেকটা ইরানি এমন যোগ্য এবং দক্ষ। আর যে কারণেই আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ হওয়ার পূর্বেই তিনি উল্লেখ করেছিলেন যে তোমরা পশ্চিমারা, আমেরিকা এবং ইসরায়েল, তোমরা সম্মিলিতভাবে হয়তো ইরানের প্রত্যেকটা নাগরিককে তোমরা হত্যা করতে পারবে না, কিন্তু তোমরা টার্গেট করেছো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে। তবে তোমাদের জেনে রাখা উচিত, তোমরা হয়তো এটা জানো না, ইরান এমন একটা জাতি যাদের প্রত্যেকেই সমান যোগ্যতা এবং মর্যাদার অধিকারী। তারা সকলেই দক্ষ। তুমি ইরানের কয়জন সাংবাদিককে হত্যা করবে, কয়জন বৈজ্ঞানিককে হত্যা করবে? ইরানের প্রত্যেকটা নাগরিকে এক একটা বিজ্ঞানী, এবং তারা জীবিত থাকা পর্যন্ত, তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত ইরানের এই কল্যাণকর পারমাণবিক কর্মসূচি তারা অব্যাহত রাখবে। তারা কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে না। কেন করবে না? কারণ এই পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তারা যে রক্তর বিসর্জন দিয়েছে, তারা যেভাবে তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে, তাদের রক্তের সাথে তারা কখনো বিশ্বাসঘাতকতা করে তারা কোনোভাবেই এই পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে না। এবং ইরানের একজন নাগরিকের যদি জীবিত থাকে তাহলে সেও এই পারমাণবিক কর্মসূচি কন্টিনিউ রাখবে। এটাই উল্লেখ করেছিল আলী খামেনি। তার প্রমাণ এখন সকলেই পাচ্ছে। সারা বিশ্ববাসী দেখছে যে কিভাবে ইরানের নাগরিক তারা এক একজন ইরানের নেতৃত্ব প্রদান করছে। কেউ ভাবেনি যে ইরানের এই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরও ইরান সত্যিই মাথা উঁচু করে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। আজকের এই ইরান যুদ্ধের প্রথম দিনে আমরা দেখেছি আলী খামেনি থেকে শুরু করে তার শীর্ষ 40 থেকে 45 জন কর্মকর্তাকে হত্যা করা গেছে। যেখানে ইরান ভেঙে পড়ার কথা ছিল, ইরানের রেজিম ব্যবস্থা সম্পূর্ণ চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, এমনকি ইরানের পরাজিত হওয়ার কথা ছিল, ইরান নতজানো হওয়ার কথা ছিল, সেখানে ইরান পরাজিত তো হয়নি, তারা উল্টো প্রতিরোধ গড়ে তুলেছে। এবং ঠিক আলী খামেনি যখন ছিলেন তার থেকে আরও দ্বিগুণ মাত্রায় প্রতিশোধ নেওয়া শুরু করে ইরান। ইরানের এই পাল্টা প্রত্যাঘাত দেখেই মূলত ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে যায়, ইসরায়েল ভয় পেয়ে যায়। ইসরায়েলের নেতানিয়াহু তো কোনো খোঁজই নাই। নেতানিয়াহু যদিও তার ঘনিষ্ঠজনের উল্লেখ করছে সে বেঁচে আছে, কিন্তু বাস্তবতা হয়েছে যদি সে বেঁচেই থাকবে তাহলে যুদ্ধের এতদিনেও কেন সে প্রকাশ্যে আসছে না? এখান থেকে সন্দেহ দানা বেঁধে উঠছে যে হয়তো বা নেতানিয়াহু মারা গিয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ইরান যে সাহসী ভূমিকা রাখতে পেরেছে, এটার মাধ্যমে ইরান বুঝিয়ে দিতে পেরেছে যে তাদের সাথে লড়তে যেয়ে কখনো বিজয় ছিনিয়ে নেওয়া সক্ষম নয়। হয়তো ইরানের ক্ষতি করা সম্ভব, কিন্তু সত্যিকার অর্থে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে। আর পাকিস্তান এবার সেই ইরানি জাতির, সেই সাহসী জাতির একটি যুদ্ধবন্ধের নেগোসিয়েটর হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে, মিডলম্যান হিসেবে যে ভূমিকা পালন করতে পেরেছে, এটা দক্ষিণ এশিয়া শুধু নয়, বিশ্বের ইতিহাসে সবথেকে বড় একটা কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা সকলেই ভূয়সী প্রশংসা করেছে মুসলিম বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বের কাছে, সকল দেশের জনগণের কাছে, শান্তিপ্রিয় জনগণের কাছে এই মুহূর্তে পাকিস্তানি সবথেকে বড় একটা ভরসার জায়গা হিসেবে দাঁড়াছে। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে সকলেই চেনে, কিন্তু এখন সকলেই দেখছে যে না, পাকিস্তানি মূলত পিসমেকার, তারা শান্তি স্থাপনকারী, এবং তাদের মাধ্যমে অবশ্যই শান্তি স্থাপন করা সম্ভব। আর এই যে ইমেজটা পাকিস্তানে তৈরি হলো, এই ইমেজের মাধ্যমে পাকিস্তান অবশেষে ভারতকে একটা চরমভাবে পরাজয় উপহার দিতে পারল এবং নরেন্দ্র মোদীকে চরমভাবে একটা পরাজয় উপহার দিতে পারল।